আমার চ্যানেল টার্গেট হাই স্কোরে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিরণ প্রকাশনীর বস্তুনিষ্ঠ রিজনিং থেকে প্রথম চ্যাপ্টার বর্ণমালা বা অ্যালফাবেট। তো এই চ্যাপ্টারের আগের দুটি ভিডিও তোমরা দেখেছো আশা করি। তো এটা 3 নম্বর ভিডিও। তো এইখানে আমরা 46-এর দাগের পরবর্তী যে প্রশ্নগুলো 46 থেকে শুরু করে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নে চলে আসি, কোশ্চেন নাম্বার 46। তো এখানে বলেছে যদি অনেস্টলি শব্দের প্রতিটি ভাওয়েলকে ইংরাজি বর্ণমালার পরবর্তী বর্ণে এবং প্রতিটি কনসোনেন্টকে পূর্ববর্তী বর্ণে রূপান্তরিত করা হয়, অতঃপর পরিবর্তিত বর্ণগুলিকে বাম থেকে ডান দিকে বর্ণানুক্রমে সাজানো হয়, তাহলে কতগুলো বর্ণের স্থান পরিবর্তিত থাকবে। তো এইখানে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা একটু বড়। তো এই ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে বড় প্রশ্ন দেখলে অনেকে ভয় পেয়ে যায়, টেনশানে পড়ে যায়। তো এখানে কঠিন কিছু নেই, শুধু ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে। যেটা বলেছে যে অনেস্টলি শব্দটা যেটা আছে তার মধ্যে কিছু ভায়েল আছে, কিছু কনসোনেন্ট আছে। এই ভায়েলগুলো যেগুলো আছে, তো বর্ণমালায় তার ঠিক পরের যে অ্যালফাবেটটা আছে সেটা আমাদের বসাতে হবে। যদি আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি যে ভাওয়েল থাকে এ, তো এর পরবর্তী যে আমাদের তাহলে এর পরিবর্তে বসাবো কি বি, তার পরবর্তী অ্যালফাবেটটা বসাতে হবে। আবার যদি কনসোনেন্ট থাকে, ধরো কনসোনেন্ট থাকলো সি, তো কনসোনেন্টের ক্ষেত্রে তার পূর্ববর্তী বর্ণে রূপান্তরিত করতে হবে। তার পূর্ববর্তী বর্ণ বা অ্যালফাবেটটা যেটা হবে সেটা হচ্ছে বি, সি এর পূর্ববর্তী। তো এইভাবে আমরা ভাওয়েলের ক্ষেত্রে একটা পরেরটা নেবো, আর কনসোনেন্টের ক্ষেত্রে তার পূর্বেরটা নেবো। এইভাবে পরিবর্তন করার পরে বর্ণগুলোকে বাম দিক থেকে ডান দিকে বর্ণানুক্রমে সাজানো হলো। বাম দিক থেকে প্রথমে পরিবর্তন করা হলো, তারপরে আমরা কি করব, ইংরাজি অ্যালফাবেট যেভাবে আছে এ বি সি ডি, এইভাবে বর্ণানুক্রমে আমরা সাজাবো। পরপর যেগুলো পাবো সেগুলো সাজাবো, সাজিয়ে দেখব কোনটার স্থান অপরিবর্তিত থাকছে। দেখা যাক, আমি প্রথমে এইটাকে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে একটু এইভাবে লিখে নিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম কি যে এইটাতে আছে কনসোনেন্ট, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, এটাও কনসোনেন্ট। তো এখানে অ্যাকচুয়াল দেখা যাচ্ছে যে দুটো ভাওয়েল আছে আর বাকি সব কনসোনেন্ট আছে। আচ্ছা, ভাওয়েল আমরা ইংরেজি বর্ণমালায় ভাওয়েলগুলো যেগুলো সেগুলো হচ্ছে কি এ, ই, আই, ও, ইউ, আর এই 5টি ভাওয়েল আছে আর বাকি সব কনসোনেন্ট, এগুলো সব ভাওয়েল। আচ্ছা, এইবারে কি করব আমরা, তাহলে কি যেটা কনসোনেন্ট আছে সেখানে আমরা কি করব, 1 বিয়োগ করব, আর ভাওয়েলের ক্ষেত্রে 1 যোগ করব। তাহলে এইভাবে আমাদের নিয়ে আসতে হবে। তো এটার ক্ষেত্রে পূর্বেরটা হবে, এইচের ক্ষেত্রে আমরা পূর্বেরটা জানি কি জি, আর ওর ক্ষেত্রে তার পরেরটা হবে কি পি, এনের ক্ষেত্রে পূর্বেরটা হবে এম, ইর ক্ষেত্রে পরেরটা হবে এফ, এসের ক্ষেত্রে পূর্বেরটা হবে আর, আর টি এর ক্ষেত্রে পূর্বেরটা হবে এস, এল এর ক্ষেত্রে তার পূর্বেরটা হবে কে, আর ওয়াই এর ক্ষেত্রে পূর্বেরটা হবে এক্স। তো এইগুলো পেলাম আমরা যেইভাবে অর্ডার দেওয়া আছে এখানে, যেই রকমের কন্ডিশন দেওয়া আছে সেইভাবে আমরা চেঞ্জ করলাম। এইবারে এটাকে অ্যালফাবেটিক্যালি সাজাবো, পরপর কে আসবে। তো এই যতগুলো আছে প্রথমে আসবে এফ, বর্ণমালাতে এ বি সি ডি ই এফ, এফটা প্রথমে আছে। তারপরে কি আসবে না, তারপরে আসবে জি, তারপরে আসবে কে, তারপরে আসবে এম, তারপরে আসবে পি, তারপরে আর, তারপরে এস, তারপরে এক্স। তো এইভাবে পরপর আসবে। এখানে দেখা যাচ্ছে যে এগুলো সব পরিবর্তন হচ্ছে, সবই পরিবর্তন হচ্ছে, শুধু যেটা পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে এইটা। তাহলে আমাদের উত্তরের ক্ষেত্রে কী হবে, কটা অপরিবর্তিত থাকবে না, একটাই কেবলমাত্র অপরিবর্তিত থাকবে। এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে বি 1। কোশ্চেন নাম্বার 48। এখানে বলেছে যদি মেনশন শব্দটি এম থেকে শুরু করে প্রতি একান্তর বর্ণকে
ইংরাজি বর্ণমালা অনুযায়ী পরবর্তী বর্ণে এবং বাকি বর্ণকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, তবে নতুন বিন্যাসের কতগুলো বর্ণের পুনরাবৃত্তি হবে সেটা লিখতে হবে। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই মেনশান ওয়ার্ডের মধ্যে যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলোকে আমরা কিভাবে সাজাবো, যে এখানে বলেছে যে একান্তর বর্ণ মানে এই প্রথম থেকে শুরু করে একটি ছাড়া একটি যে বর্ণগুলো আছে সেগুলোকে বলবো আমরা একান্তর বর্ণ, আর বাকি যেগুলো আছে সেগুলো আলাদা আছে। তো একান্তর বর্ণগুলোকে কি করব, এই বর্ণগুলোকে পরবর্তী বর্ণে মানে এখান থেকে এক প্লাস হয়ে যে অ্যালফাবেটটা আসবে সেটা আমরা লিখব, আর বাকি যেগুলো তার পূর্ববর্তী এক মাইনাস করে যেটা আসবে সেটা সেই তত নম্বর অ্যালফাবেটগুলো লিখব। লেখার পরে দেখব যে এই মেনশানে যে অ্যালফাবেটগুলো আছে ওখানে সেই অ্যালফাবেটগুলো কতগুলো রিপিট হচ্ছে, আগের অঙ্করই মতো কিছুটা খানিকটা, তো শেষের অংশটা একটু আলাদা। তো আমরা এটা একই রকমভাবে ওইভাবে মেনশানটাকে এখানে মেনশানটাকে এইখানে লিখব, MENTION। তো এই শব্দটা এখানে লিখলাম। এইবারে কি করব, যে আমরা প্রথমটা এই তৃতীয়টা, তারপরে পঞ্চম, তারপরে সপ্তম, তো এই যেগুলো আছে এগুলোতে কি করব না পরবর্তী বর্ণ চেয়েছে, একান্তর বর্ণগুলোতে পরবর্তী বর্ণ চেয়েছে, এগুলোতে সব এক প্লাস হবে, আর তার মাঝখানে যেগুলো আছে সেগুলোতে সব এক মাইনাস করব। তাহলে এম এর পর আমরা কি পাচ্ছি, এন পাচ্ছি, ই এর পর পাচ্ছি, ই এর আগেরটা পাচ্ছি, তাহলে ডি হবে, এন এর পরেরটা নেবো আমরা ও, টি এর আগেরটা এস, আই এর পরেরটা যেটা হবে সেটা হচ্ছে জে, আই জে কে, তো ওর পরেরটা ওর আগেরটা নেব এন, আর এন এর পরেরটা ও। তো এইগুলো হলো আমরা পূর্ববর্তী এইভাবে সাজালাম, যেটা যেমনভাবে বলে দেওয়া আছে। এবারে কোনটা এখানে রিপিট হচ্ছে না, এখানে দেখতে পাচ্ছি যে এন এখানে আছে, ওটাও এখানে আছে, আর এখানে বাকি কোনোগুলো নেই, তাহলে দুটো রিপিট হচ্ছে, তাহলে আমাদের 3-এর দাগের অপশানটা হবে কারেক্ট অপশান 2। নেক্সট প্রশ্ন, এখানে কোশ্চেন নাম্বার 50 বলেছে NSIকে শব্দটি বর্ণগুলো একবার মাত্র ব্যবহার করে এস দিয়ে শুরু হওয়া কতগুলো অর্থবহ ইংরাজি শব্দ গঠন করা যাবে। তো এই ক্ষেত্রে আমাদের ব্যাপারটা কিছুই নয়, যে এখানে 4টা অ্যালফাবেট আছে, সেই 4টা অ্যালফাবেট দিয়ে প্রথমে এসটাকে ফিক্সড করব, আর বাকিগুলো চেঞ্জ করতে থাকবো, চেঞ্জ করে দেখব যে কোনটা একটা মিনিংফুল ওয়ার্ড আছে, যেটার মিনিংফুল ওয়ার্ড কতগুলো আসবে সেটাই আমাদের এখানে দেখতে হবে। এখানে 4টা আছে, এন আছে, এস আছে, আই আছে, কে আছে। তো প্রথমে এসটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে বাকি এন আই কের মধ্যে আমি প্রথমে এন দিলাম, এন আই কে লিখলাম, তারপরে লিখলাম এস আই, এন কে লিখলাম, তারপরে এস কে আই এন লিখলাম, তারপরে এস আর কিভাবে হবে, আর এস কে এন আই হবে, তারপরে এছাড়াও আর কি হতে পারে, এখানে এসের পর এন যদি দিই, এন দিয়ে একটা হয়েছে, এস এন কে আই হতে পারে, আর একটা হবে এস আই কে এন হতে পারে, আই দিয়ে দুটো, কে দিয়ে দুটো, এন দিয়ে দুটো। অ্যাকচুয়াল আমাদের এটা ফিক্স থাকলে বাকি কটা হবে সে জানার একটা এখানে ট্রিক্স আছে, যে আমরা এসটাকে যদি ফিক্সড করি বাকি 3টা আছে, 3টাকে সাজাবো, 3টাকে সাজানো হবে ফ্যাক্টরিয়াল 3 প্রকারে। তার মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 মানে ফ্যাক্টরিয়ালের চিহ্ন থাকার অর্থ হচ্ছে কি 1 থেকে শুরু করে যত ফ্যাক্টরিয়াল থাকবে তত সংখ্যার গুণফল হবে, মানে এটা সমান হবে 1 2 3, তার মানে এটা 6টা। আবার যদি আমি ফ্যাক্টরিয়াল 5 করতাম সেটা কি হতো না 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণফল 1 2 3 4 5, তো এটা যা হয় সেটা হবে। তো এই ক্ষেত্রে
আমাদের তাহলে ফ্যাক্টরিয়াল 3টেকে সাজাবো ফ্যাক্টরিয়াল 3 রকমভাবে, মানে 6টা হবে। এখানে দেখে নিচ্ছি 1 2 3 4 5 6, তো আগে থেকে বুঝতে পারছি আমরা 6টা হবে। তো সেই জন্য কি করব, যে প্রত্যেকটা দুবার করে লিখে একটা ফিক্সড করে এসের পরে আমরা বাকিগুলোকে অল্টার করে বাকি সবগুলো পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি কোনটা অর্থবহ শব্দ হচ্ছে, কোনটা হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা দেখব কি এখানে স্কিন এটা একটা অর্থবহ শব্দ, আর সিঙ্ক এটাও একটা অর্থবহ শব্দ। না, এটা নয়, এটা হবে না, এইটা হবে, এটা হবে, এটাও কিছু অর্থবহ হচ্ছে না, এটাও কিছু অর্থবহ হচ্ছে না, এটাও কিছু অর্থবহ হচ্ছে না। তাহলে দুটো অর্থবহ হচ্ছে, একটা হচ্ছে সিঙ্ক আর একটা হচ্ছে স্কিন। তাহলে 2 দাগের অপশানটা হবে আমাদের কারেক্ট অপশান। তাহলে উত্তরটা হবে 2। কোয়েশ্চেন নাম্বার 56, এখানে বলেছে প্রোঅ্যাক্টিভ শব্দের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং নবম বর্ণগুলি ই দিয়ে শেষ হয়েছে, এরূপ কতগুলো শব্দ তৈরি হবে। আমাদের এখানে প্রোঅ্যাক্টিভ শব্দটা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে বলেছে কি না, যে দ্বিতীয়, চতুর্থ, নবম বর্ণগুলি ই দিয়ে শেষ হয়েছে, এরূপ কতগুলি শব্দ তৈরি করা যাবে। তার মানে কি ওই 3টি প্লাস ই, এই 4টি নিয়ে আমরা শব্দগুলো গঠন করব, এবং সেই শব্দগুলোর মধ্যে কোন শব্দটার একটা মিনিংফুল ওয়ার্ড হবে কোনটা, সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেন নম্বর 56, এখানে বলেছে প্রোঅ্যাক্টিভ শব্দের দ্বিতীয়, চতুর্থ এবং নবম বর্ণগুলি ই দিয়ে শেষ হয়েছে, এরূপ কতগুলো শব্দ তৈরি করা যাবে। তো এখানে মোট 4টা এখানে অ্যালফাবেট আছে, নিতে হবে আমাদের দ্বিতীয়, চতুর্থ এবং নবম, তার সঙ্গে ই মানে লাস্টেরটা। তো এখানে এই প্রোঅ্যাক্টিভ যে শব্দটা আছে সেটা একবার লিখে নিচ্ছি। এখানে প্রোঅ্যাক্টিভ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5 6 7 8 9। এখানে আমরা কোনটা নেব, দ্বিতীয় নেব মানে হচ্ছে আর, চতুর্থ নেব মানে এ, ষষ্ঠ নেব, ষষ্ঠ মানে হচ্ছে টি, আর নেব নবম মানে ই। এই 4টা আছে, তাহলে পি, এই আর, এ, টি, ই, এই 4টা নেব। এই 4টা দিয়ে লাস্টে যেটা থাকবে সেইটা দিয়ে, ইটা লাস্টে থাকবে, সেটা দিয়ে কতগুলো অর্থবহ শব্দ হয়। তো এখানে যদি ইটা ফিক্সড করে দেই, তাহলে বাকিগুলোকে যদি 3টাকে সাজাই, তাহলে সাজিয়ে ওই একই রকমভাবে আমরা নানা রকমভাবে লিখতে পারবো। এখানে আর এ টি, আর টি এ ই এটা লিখতে পারি। আবার আর কে সামনে রেখে, এ কে যদি সামনে রাখি, এ আর টি ই, এ টি আর ই। আবার যদি আমি টি কে সামনে রাখি, টি এ আর ই, আর টি আর এ ই। এই ক্ষেত্রে আমরা যে 6টা শব্দ পাচ্ছি, এখানে আর এ টি ই, আর টি এ ই, এ আর টি ই, এ টি আর ই, টি এ আর ই, টি আর ই, এ ই। তো প্রত্যেকটাতে ই লাস্টে আছে। এই রকমভাবে মোট 6টি শব্দ পাচ্ছি। তো 6টি পাওয়ার কথা, ফ্যাক্টরিয়াল 3টাকে সাজাবো, তো 6টি পাওয়ার কথা। তো এই ক্ষেত্রে দেখছি যে আর এ টি এটা মিনিংফুল, আবার এইটা টি এ আর ই, আর এ টি ই, আর টি এ আর ই, এই দুটি শব্দ ডিকশনারি অনুপাতে এই দুটি শব্দের একটা মিনিং আছে। তো সেই ক্ষেত্রে এইখানে আমাদের উত্তর হবে 2। দুটি মিনিংফুল ওয়ার্ড পাচ্ছি, যার শেষেরটা ই থাকবে, ইটা ফিক্সড। তো তাহলে আমাদের 2 দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এক্ষেত্রে আমরা বলবো যে 2 দাগের অপশানটা কারেক্ট অপশান।
কোশ্চেন নাম্বার 61, প্রোঅ্যাক্টিভ একই শব্দের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং নবম শব্দগুলো একবার মাত্র ব্যবহার করে একটি অর্থবহ ইংরেজি শব্দ তৈরি করা হলো, সেই শব্দের দ্বিতীয় বর্ণ কি হবে? যদি একের অধিক শব্দ তৈরি করা যায় তবে উত্তরে এম লেখো, যদি একটিও শব্দ তৈরি না করা যায় তাহলে উত্তরে এন লেখো। এখানে দুটো প্রশ্ন দিয়েছে, একটা অপশান দিয়েছে, তো এই দ্বিতীয় বর্ণ কি হবে? এটা এখানে যে কোনো একটার আমরা অপশান পাবো, দেখে নিই এটা কেমন কি আসছে। তো প্রোঅ্যাক্টিভ শব্দটা আগের মতোই, শুধু একটু পার্থক্য হচ্ছে সেটাতে ইটা ফিক্সড করে দেওয়া ছিল, লাস্টের অ্যালফাবেটটা হবে, তো এইটাতে কোনো ফিক্সড নেই, এখানে যা খুশি হতে পারে। প্রোঅ্যাক্টিভ শব্দটা আমরা লিখলাম, তো এই ক্ষেত্রে আমরা দেখব কি যে এটা ওই একই রকমভাবে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বারিং করলাম, মোট 9টা আছে, সেখান থেকে আমরা দ্বিতীয়টা নেব, চতুর্থটা নেব, ষষ্ঠটা নেব আর নেব নবম। তো এইরকমভাবে তাহলে আমরা কি নিলাম? আর এ টি ই। তো এই চারটে অ্যালফাবেট নিলাম, এই চারটে অ্যালফাবেট নিয়ে কতগুলো অর্থবহ শব্দ গঠন করা যায় সেটা আমাদের বের করতে হবে। আবার টিয়ার শব্দ, এখানে এই শব্দটাও হবে, আবার এই শব্দটাও হবে, তো এইরকমভাবে অনেকগুলো শব্দ হবে, একের বেশি হচ্ছে, তার মানে এখানে অপশানটা আসবে কত? একের বেশি হলে এম লিখবো, তাহলে এম অপশানটা আসবে। আবার দ্বিতীয় বর্ণ, এখানে অনেকগুলো বর্ণ আছে, তো সেক্ষেত্রে দ্বিতীয় বর্ণ আমাদের এটা ভ্যালিড হবে না, তাহলে এখানে অনেকগুলি শব্দ তৈরি করা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এমটাই অ্যান্সার হবে। যদি একটিও না হয় সেক্ষেত্রে এন হবে, তো এখানে 4 দাগের অপশানটা কারেক্ট অপশান। কোশ্চেন নাম্বার 66, VLEI শব্দের প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে কতগুলো অর্থবহ ইংরেজি শব্দ গঠন করা যায়? একবার ব্যবহার করলে আমরা জানি যে এখানে চারটা যেহেতু আছে, ফ্যাক্টাল 4 ভাবে সাজানো যাবে। ফ্যাক্টাল 4 মানে 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 4, তো তার মানে হচ্ছে কত? 4 3 12, 12 2 24, 24 বার 24টাকে সাজানো যাবে, এবং সেই যে অর্থবহ ইংরাজি শব্দ হবে সেক্ষেত্রে কতগুলো হবে অর্থবহ ইংরেজি শব্দ সেটা আমাদের দেখে নিতে হবে। যদি আমি প্রতিটার ক্ষেত্রে চারটা করে এখানে লিখলাম, যে ভি যদি সামনে থাকে, VLEI যেটা আছে সেটা লিখলাম, তারপরে VLIE লিখলাম, তারপরে VEIL লিখলাম, VELI লিখলাম, আরও ভি আসবে, VIEL লিখলাম, VILE লিখলাম। তো এইটা হলো, এইরকমভাবে পরপর সাজানো হবে। এবারে আমি প্রথমে এটা না রেখে, প্রথমে আমি ভি না রেখে প্রথমে আমি এল রাখলাম, LIVE একটা হলো, LIEV একটা হবে, আচ্ছা আই এক্ষেত্রে দুটো হয়ে গেল, তারপরে এল এর পর আমি যদি ভি রাখি, LVIE একটা হলো, LVEI একটা হলো, এল এর পর যদি আমি ই রাখি, LEIV হলো, তারপরে LEVI হলো। তো এইরকমভাবে আমাদের 4 3 12টা হলো, আরও 12টা এই একই রকমভাবে আসবে। তো তাহলে এরপরে আমি যদি আইকে সামনে রাখি, ওই একই রকমভাবে IEVL, IELV, ILEV, ILVE, IVEL, IVLE, আইটা হলো। এবারে আমি ইটাকে সামনে রাখব,
ভি এল, ই আই এল ভি, ই ভি আই এল, ই ভি এল আই, ই এল আই ভি, ই এল ভি আই। তো এই এত রকমভাবে আমরা সাজাতে পারছি। তো এর মধ্যে আমাদের যেগুলো অর্থবহ যেগুলো পাবো আমরা সেগুলো আমরা বেছে নেব। তো ভি দিয়ে যেগুলো আসছে, প্রথম এই যে VEIL, ভেল, এটা হচ্ছে একটা অর্থবহ শব্দ, এটা একটা হলো। আবার ভি দিয়ে VILE, এটাও একটা অর্থবহ শব্দ, এটাও একটা হলো। আচ্ছা, এরপরে আছে এল দিয়ে যেগুলো আছে, LIV, লাইভ, এটা একটা অর্থবহ শব্দ, LIVE, এটার ক্ষেত্রে আমরা একটা পেলাম। তারপরে EVIL, তো এটাও একটা অর্থবহ শব্দ। মোট 4টা অর্থবহ শব্দ এখানে আসছে, 1 2 3 4, আর বাকিগুলোর কোনো মিনিং নেই। সেই জন্য এখানে 4টি শব্দ বা 3-এর অধিক শব্দ, 5 নম্বরের অপশানটা হবে কারেক্ট অপশান। তো এটার ক্ষেত্রে আমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 71, এখানে দেখব কি ওন্ডার শব্দটিতে কত জোড়া বর্ণ আছে, যেগুলোর মধ্যে ঠিক ততগুলো বর্ণের ব্যবধান আছে যতগুলো ইংরাজি বর্ণমালার অনুযায়ী থাকে। এই ধরনের প্রশ্ন আগেই করা হয়েছে, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো তাহলে এটা সহজে করতে পারবে। তো ভিডিওটা পজ করে তোমরা এটা করে দেখো, আশা করি করতে পারবে। তো এটার সলিউশন করতে গেলে তো প্রথমে আমরা ওন্ডার শব্দটাকে এইভাবে লিখে নেব। তো এখানে যেটা বলেছে যে আমি ওয়ার্ডগুলো, যে অ্যালফাবেট ওয়ার্ডে অ্যালফাবেটগুলোকে দেখব, সেই অ্যালফাবেটগুলোকে কাদের মধ্যে এমন ডিস্টেন্স আছে যেটা অরিজিনাল অ্যালফাবেটের ক্ষেত্রেও সেম ডিস্টেন্স থাকবে। তো অ্যালফাবেটগুলো আমি এখানে লিখে নিয়েছি, আর এখানে ওয়ার্ডগুলো যেমন আছে নাম্বারিং করে লিখে নিয়েছি। তো এইবারে আমাদের এইভাবে ডব্লিউটা এইখানে আছে, এখানে গুনলে দেখতে পাবো মোট 26টা আছে। আমি শেষ দিক থেকে যদি গুনি, এটা 23 নম্বর পজিশনে যাচ্ছে। আবার ও এখান থেকে আমি এটা 8টা করে নিয়েছি, 8, আর এখানে 8 8 16 থেকে 1 বাদ দেবো। তাহলে এইভাবে আমরা যদি 8 করে নিয়ে নিই, তাহলে আমাদের কোনটা কোন ঘরে আছে ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। প্রত্যেকটা এ থেকে শুরু করে পরপর এইভাবে আঙুলে গুনে করতে অনেকটা বেশি সময় যায়। এইভাবে যদি আমি 8 করে সাজিয়ে নিই, প্লাস মাইনাস করে আমাদের এখানে কত নম্বরে আছে বুঝে নিতে খুব সুবিধা হবে। তো এইবারে আমরা দেখব কি এখানে ও আর এনের মধ্যে, ও এন পরপর, এখানে দেখছি যে এন আর ও পরপর আছে। তো এখানেও ও এন পরপর থাকার জন্য এদের মধ্যে ডিস্টেন্স সেম আছে। আবার ডিই, এখানে ডিই পরপর আছে, এখানেও তাই পরপর আছে, এখানেও এটার ক্ষেত্রেও ডিস্টেন্স সেম হবে। আবার আরএস আসে, আরএসের ক্ষেত্রে এখানে আরএস পরপর আছে, তো এদের ক্ষেত্রেও ডিস্টেন্স সেম হবে। আবার এখানে এটি 3টার ক্ষেত্রে হলো। তারপরে এখানে আরেকটা জিনিস, ডব্লিউ আর আর, এই দুটোর ক্ষেত্রে মাঝখানে আছে 1 2 3 4, 4টা। এখানে এটা ডব্লিউ আর এখানে এটা আর, তার মাঝখানে আছে 4টা। তাহলে এটার ক্ষেত্রেও হচ্ছে। তাহলে এখানে কটা হচ্ছে, 1টা 2টো 3টে আর 4টে। তাহলে 4টে হচ্ছে, মানে 3-এর অধিক, 4-এর অপশানটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অপশান। কোয়েশ্চেন নাম্বার 76, এখানে যে শব্দটি বলেছে কঙ্কার শব্দের প্রতি ভাওয়েলকে ইংরেজি বর্ণমালার পূর্ববর্তী বর্ণে এবং প্রতিটি কনস্ট্যান্টকে ইংরেজি বর্ণমালার পরবর্তী বর্ণে রূপান্তরিত করা হলে এক নতুন সৃষ্ট বর্ণকে বর্ণনানুক্রমে সাজালে বাম দিক থেকে চতুর্থ স্থানে কোন বর্ণটি থাকবে এটা লিখ। তো এটাতে বলেছে যে শব্দটা আছে তার মধ্যে কিছু ভাওয়েল আছে আর কিছু কনসোনেন্ট আছে। তো ভাওয়েলের যেগুলো ভাওয়েল আছে, ও আছে, ই আছে, ইউ আছে, আর বাকি সব কনসোনেন্ট। তো এই ভাওয়েলগুলোর ক্ষেত্রে বলেছে কি যেটাতে যে ভাওয়েলগুলো আছে তার পূর্ববর্তী বর্ণ
আর যেগুলো কনসোনেন্ট আছে তার পরবর্তী বর্ণে রূপান্তরিত করতে হবে। তাহলে আমি শব্দটা এখানে লিখে নিই, CONQUER। তো এখানে যেগুলো কনসোনেন্ট আছে, কনসোনেন্ট, প্রতিটি কনসোনেন্টকে ইংরেজি বর্ণমালার পরবর্তী বর্ণ, এখানে তাহলে কনসোনেন্টের ক্ষেত্রে +1 আর ভাওয়েলের ক্ষেত্রে পূর্ববর্তী বর্ণ যেটা -1, এটা +1 আর এটা +1, এটা -1, এটা -1 আর এটা +1। এখানে 3টে ভাওয়েল আছে, বাকি সব কনসোনেন্ট। তো এইগুলো যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে ভাওয়েল, এই প্রথমটা সির ক্ষেত্রে আমরা ডি পাবো, ওর ক্ষেত্রে পাবো এন, তারপরে এনের ক্ষেত্রে পাবো ও, আর কিউর পরেরটা হবে আর, আর ইউর আগেরটা আমরা পাবো কি টি, আর ইর আগেরটা পাবো ডি, আর আর এর পরেরটা পাবো এস। তো এইভাবে আমরা নতুন অ্যালফাবেটগুলো পেলাম। এইটাকে আমরা বর্ণানুক্রমে সাজাবো। এটাকে যদি সাজাতে যাই বর্ণানুক্রমে, প্রথমে কি আসবে, ডি আসবে, দুটো ডি আছে পরপর লিখলাম। তারপরে আসবে কি না, তারপরে আসবে এন, তারপরে আসবে ও, তারপরে আর, তারপরে এস, তারপরে টি। তো এইগুলো পরপর বর্ণানুক্রমে সাজিয়ে নিলাম। এইবারে আমাদের বলেছে চতুর্থ বর্ণটা যেটা হবে সেটা কি হবে, চতুর্থ স্থানে যেটা থাকবে, এইটা হচ্ছে 4th। তাহলে চতুর্থ স্থানে থাকবে ও। 1 নম্বরের অপশান হচ্ছে কারেক্ট অপশান। কোশ্চেন নাম্বার 78, এখানে বলছে রিজিওনাল শব্দের কত জোড়া বর্ণ আছে যাদের মধ্যে ঠিক ততগুলি বর্ণের ব্যবধান আছে যতগুলি ইংরেজি বর্ণমালা অনুযায়ী আছে। তো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সামনের থেকে বা পেছনের বা বিপরীত দিক থেকে, আমি যে দিক থেকেই দেখি না কেন তাদের ডিফারেন্সটা যেন একই থাকে। এই অঙ্ক আগেও করা হয়েছে, সেম অঙ্ক এই বইতে। এখানে কতগুলো অঙ্ক, একই ধরনের অঙ্ক প্রচুর দেওয়া আছে, প্র্যাকটিস করার ক্ষেত্রে সেটা খুব সুবিধা, খুব কাজে লাগবে। তো এই ধরনের অঙ্ক আগে করানো হয়েছে। তো যে অঙ্কগুলো আলাদা আলাদা টাইপ হয়, যতগুলো আলাদা টাইপ আছে সব আলাদা টাইপগুলো এখানে করানো হচ্ছে, কিছু কিছু একই অঙ্ক করানো আছে। তো সেক্ষেত্রে প্র্যাকটিসের জন্য এখানে রিজিওনাল যে শব্দটা আছে, তো এই শব্দটাকে ওই আগের অঙ্কের মতোই করে আমাদের করতে হবে। আগে যেইভাবে যেটা করানো হয়েছিল তোমরা পজ করে নিতে পারো। আমি এখানে পদ্ধতিটা বলে দিচ্ছি। এখানে রিজিওনাল শব্দটা আমরা লিখলাম REGIONAL, এটা আছে। তো এই যে শব্দটা আছে, এই শব্দের মধ্যে আমাদের যে কোনো দুটো অ্যালফাবেটের মধ্যে যে ব্যবধান আছে, অরিজিনাল যে অ্যালফাবেট আমাদের আছে ইংরাজি বর্ণমালায়, তার যে ব্যবধানের সঙ্গে ম্যাচ করছে কোনটা কোনটা সেটা আমাদের দেখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যদি পাশে লিখে দেওয়া যায় তাহলে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এইভাবে যদি আমি লিখে দিই ABCDEFGH, 1 2 3 4 5 6 7 8, আটটা আটটা করে লিখলাম, তাহলে ক্যালকুলেশনের সুবিধা। এক্ষেত্রে GHIJKLMNOPQRSTUVWXYZ। তো এইবারে আমরা কি করব, যে এদের মধ্যে ডিফারেন্স কোনটাতে আছে সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখছি এই জি আর এল এর মধ্যে এদের মাঝখানে কটা আছে, 4। এখানে জি আর এখানে এল, এদের মাঝখানেও 4 আছে। তাহলে এটা হচ্ছে জি আর এল হচ্ছে। তারপরে ও আর এন, ও এনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানেও ও এন পাশাপাশি আছে, এখানেও পাশাপাশি আছে, তাহলে এটার ক্ষেত্রেও হচ্ছে। তারপরে আমরা দেখব কি এন আর এল, আচ্ছা এন আর এল, এই যে মাঝখানে একটা আছে, এটার ক্ষেত্রেও মাঝখানে একটা আছে। তারপরে আমরা দেখব কি ও আর এল, এটার মাঝখানে দুটো আছে, ও এল এটা আর ও এটা, এদের মাঝখানে এমএন আছে, তাহলে এদের মাঝখানে দুটো আছে। তাহলে মোট কটা হচ্ছে, 1 2 3 4। তাহলে 3-এর অধিক 5-এর অপশানটা এক্ষেত্রে হবে কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেন নাম্বার 83, এখানে বলেছে ইংরাজি বর্ণমালার বর্ণগুলোকে বিপরীত ক্রমে সাজালে ডান দিক থেকে 20তম এবং বাম দিক থেকে 21তম বর্ণের মধ্যবর্ণটি কী হবে। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে
এটা যদি বিপরীত ক্রমে লেখা যায় তাহলে কি হবে, জেড ওয়াই। বিপরীত ক্রমে না লিখে আমি একই ক্রমে লিখে উল্টো দিক থেকে করতে পারি, সেটাই কোনো অসুবিধা নেই। তো বিপরীত ক্রমে লিখলে এইভাবে আসবে, এস আর কিউ পি ও এন এম এল কে জে আই এইচ জি এফ ই ডি সি বি এ। তো এইরকমভাবে আসবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে প্রথমে বলেছি কি যে বিপরীতক্রমে সাজালে ডান দিক থেকে 20তম, তাহলে এই দিক থেকে 20তম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মানে টি হচ্ছে। আবার বাম দিক থেকে 21তম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তো 21-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে এফ হচ্ছে। তো 20তম হচ্ছে টি আর 21তম হচ্ছে এফ। তো এবার কি বলেছে না, এবারে বলেছে যে দুটি 21তম বর্ণের মধ্যবর্ণটি কি হবে। তো এখানে আমাদের টি আর এফ এর মাঝখানে, টি আর এফ মোট কতগুলো হচ্ছে, মাঝখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো তাহলে এর মাঝেরটা হবে কত না, সপ্তম বর্ণটা 1 2 3 4 5 6 7, মানে এমটা হবে এর মাঝখানে। কারণ হচ্ছে এদিকেও আমরা দেখতে পাচ্ছি 6টা আছে, আবার এদিকেও 6টা আছে, তাহলে এমটা হবে এর সঠিক অপশান। কোয়েশ্চেন নাম্বার 87, এখানে বলেছে অর্ধি শব্দটিকে বর্ণানুক্রমে বাম দিক থেকে ডান দিকে, বর্ণগুলিকে বাম দিক থেকে ডান দিকে সাজালে কতগুলি বর্ণের স্থান অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এইটাকে আমরা লিখে নিলাম THY অর্ধি। তো এইটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে বর্ণানুক্রমে সাজাবো, যেভাবে অ্যালফাবেটিক্যালি আছে পরপর, এখানে যেগুলো আছে সেগুলো পরপর কেমনভাবে হবে সেইভাবে আমরা সাজিয়ে নেব। তো দেখে নিচ্ছি এখানে কি কি ভাবে সাজানো যায়। তো প্রথমে এখানের মধ্যে প্রথমে আসবে এইচ, তারপরে আসবে ও, তারপরে আর, তারপরে আসবে টি, তারপরে ডব্লিউ, তারপরে ওয়াই। তো এই ক্ষেত্রে আমাদের ওর স্থান পরিবর্তন হচ্ছে না, ও একই জায়গায় থাকছে, আর একই জায়গায় থাকছে, টিও এই তিনটে একই জায়গায় থাকছে। এইচের পরিবর্তে ওয়াই হয়েছে, আর এইচের পরিবর্তে ডব্লিউ, আর ওয়াইটাও একই জায়গায় থাকছে। তাহলে এই চারটে সেম পজিশানে আছে, এর স্থান অপরিবর্তিত আছে। শুধু পরিবর্তিত হচ্ছে কোথায়, এইচের জায়গায় ডব্লিউ হয়েছে, ডব্লিউর জায়গায় এইচ হয়েছে, বাকি সব কিন্তু যদি অ্যালফাবেটিক্যালি লিখি তাহলে একই থাকছে। তাহলে এখানে 4টা হবে বা 3-এর অধিক, 5-এর দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। তাহলে 3-এর অধিক অপরিবর্তিত থাকবে।